দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ তার কানে আসলো। জিনু, কণ্ঠটি যা খুব পরিচিত তার। শেষ কবে এই ডাকটা শুনেছিলেন সেটা মনে পড়ছে না। পাথরের মতো দাঁড়িয়ে রয়েছেন তিনি। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছেন তিনি। জাঙ্কুকের মতোই চোখ, মুখ, দেহের গঠন, শুধু বয়সের ছাপ খুব ভালো করেই পড়েছে শরীরে মুখে। 6 ফুটের লোকটি এখন আর আগের মতো বলিষ্ঠ নেই, কুঁজো হয়ে পড়েছে। চোখের দৃষ্টিও ক্ষীণ হয়ে এসেছে। মোটা সোনালী ফ্রেমের চশমায় সেই চিরচেনা মায়াবী চোখ জোড়া, মাথায় সাদা চুলে ঢাকা, মলিন হাসি ঠোঁটে এঁকে দাঁড়িয়ে আছেন জিনের সামনে লোকটি। লোকটি আর কেউ নয়, আরেম। 26 বছর পূর্বের আরেমের মতোই জিনের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। শুধুমাত্র সময়টা বদলে গেছে, কতগুলো বছর কেটে গেছে। আরেম ইতস্ত ভাব নিয়েই আবার ডেকে ওঠেন, জিনু, ওনাকে এখানে কেন নিয়ে এসেছো জাঙ্কু? এ কথা তো আমার সাথে আমার ছিল না। জিনের কথা শুনে মাথাটা গ্লানিতে নিচু হয়ে যায়। জাঙ্কুক কি বলবে বুঝে উঠতে পারছে না। এটাই হয়তো রক্তের টান, যা চেয়েও এড়াতে পারেনি। সত্যি বলতে জিনের সাথে দেখা করার জন্য অনেকটা হাতে পায়ে ধরেছিলেন আরেম। জীবনের শেষ ভাগটা একা একা থাকার সাহসটা করে উঠতে পারেননি তিনি। 26টা বছর তো কম নয়। এবার একটা শেষ চেষ্টা করতে চান। জাঙ্কুকের আমতামতা করা দেখে কিছুই বললেন না জিন। দ্রুত নিজের রুমে চলে গেলেন। মাকে এভাবে চলে যেতে দেখে জাঙ্কুক পিছু নিতে চায়। তে বাধা দেয়। অসহায়ভাবে তের দিকে তাকালে চোখ দিয়ে ইশারা করে মানা করে। জিনের হৃদয়ে কি ঝড় চলছে সেটা অনুভব করতে পারছে। দীর্ঘশ্বাস ফেলে আরেমের সামনে যায় সে। ধীর গলায় বলে, ফুপা, আসসালামু আলাইকুম। বেয়াদবি নেবেন না, তবে আপনার এখানে আসা উচিত হয়নি। এখন এসেই যেহেতু পড়েছেন, তাহলে যে কাজে এসেছেন সেটা করুন। তবে সেই কাজে কেউ আপনাকে সাহায্য করবে না। যদি ফুপি আপনাকে ক্ষমা করেন তাহলে আপনি ক্ষমা পাবেন, নয়তো নয়। যদি ফুপি আপনাকে দয়া করে এই বাড়িতে থাকার অনুমতি দেয়, তবে আপনি এখানে থাকতে পারবেন। আরে মুচকি হাসি হেসে বলেন, তুমি তে? জি ফুপা। দয়া করে যাতে সুখী হও, আর আমার ছেলেটাকে একটু দেখে রেখো। বলেই তিনি জিনের রুমের দিকে হাঁটা দিলেন। জাঙ্কুক ধুপ করে সোফায় বসে পড়ল। ন্যান্সি আর সানার মুখে কোনো কথা নেই। পরিস্থিতি মুহূর্তে যেন থমথমে হয়ে উঠেছে। জিন আরেমকে ফিরিয়ে দিবেন নাকি মেনে নেবেন, এই চিন্তাটাই সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। তে ধীর পায়ে জাঙ্কুকের পাশে বসে তার হাতের উপরে হাত রেখে ধীর গলায় জিজ্ঞেস করে, তুমি তো বলেছিলে শেষবারের মতো দেখা করতে যাচ্ছ, তাহলে কি আমার হলো যে বাসায় নিয়ে এলে? জাঙ্কুক তের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। প্রশ্নের উত্তরগুলো তাকে এতটা ঘাটিয়ে দেবে বুঝে উঠতে পারেনি জাঙ্কুক। কয়না যেমন দুটো পিঠ থাকে, ঠিক তেমন কিছু কিছু কাহিনীরও দুটো পার্ট থাকে। এতদিন সে শুধু জিনের পার্টটুকু জানতো। আজ যখন আরেমের পার্টটুকু জেনেছে, তখন কেন যেন জমা অভিমানগুলো গলে গেল। অপরদিকে বারান্দায় দাঁড়িয়ে আছে জিন। বেহায়া মনটা পুনরায় গলতে শুরু করেছে। সুপ্ত অনুভূতিগুলো দাবানলের ন্যায় বিস্ফোরণ ঘটাচ্ছে মনে। ফেলে আসা দিনগুলো মনে হানা দিচ্ছে। জিন ভেবেছিলেন হয়তো মনটা আরেমের প্রতি বিমুখ হয়ে গেছে, কিন্তু তার সামনাসামনি হতেই ভুল প্রমাণিত হলো তার ভাবনাগুলো। সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়েছে। গোধূলির স্নিগ্ধ কিরণ মুখে আছড়ে পড়ছে জিনের। আরেম নীরবে তাকে দেখিয়ে যাচ্ছেন। তার সামনে 18 বছরের কিশোরী নয়, 55 বছরের একজন নারী দাঁড়িয়ে রয়েছে। যে কেশের সুগন্ধে একটা সময় তিনি মত্ত থাকতেন, আজ সে কেশে কাঁচা পাকা রঙে রাঙা। পুতুলের মতো যে মুখে নিজে শান্তি খুঁজেছেন, আজ তাতে বয়সের ছাপ পড়েছে। চামড়াটা ঝুলে গেছে। সময়টা অনেক বেশি কেটে গেছে। নিজের ভুল সিদ্ধান্তগুলো, নিজের জেদগুলো আজ তাদের সম্পর্ককে এই পর্যায়ে নিয়ে এসেছে। বয়সের গরমে সেদিন ঠিক ভুলের বিচার ভুলে গিয়েছিলেন। জেদের বসে তালাকের কথাও তুলে ফেলেছিলেন। কেন যে এমনটা করতে গেলেন, এখন নিজেই পস্তাচ্ছেন। জীবনের শেষ প্রহরে আর ভুল করতে চান না। বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জানানো গলায় ধীর স্বরে বললেন, জিনু, কেন ফিরে এসেছেন? আর কত শাস্তি দিবে আমায় জিনু? কিসের শাস্তি বলুন তো? আমি আপনাকে কখনোই কোনো শাস্তি দিইনি, ক্ষমাও তো করনি। এবার মলিন হাসি হেসে তার দিকে তাকান তিনি। একরাশ অভিমান নিয়ে কঠিন কণ্ঠে বলেন, জিন, দোষটা কি আমার ছিল? ক্ষমা পাবার মতো কাজ কি আপনি সত্যি করেছিলেন? নিজের বউ বাচ্চা ফেলে যখন দিনের পর দিন একজনের কাছে পড়েছিলেন, তখন তো আপনার এই কথাটা মনে পড়েনি। আজ হঠাৎ ক্ষমার কথা মনে পড়লো? সেদিন তো খুব বড় গলায় বলেছিলেন আমার মতো নারীর সাথে এক ঘরে থাকবেন না আপনি। আজ কেন এই নারীর ক্ষমার প্রয়োজনীয়তা হলো আপনার? তুমি সেদিন আমাকে ভুল বুঝেছো, আজও। জীবনের সাথে আমার তখনও কোনো সম্পর্ক ছিল না, এখনো নেই। শুধু বন্ধুত্ব ব্যতীত কোনো সম্পর্কই আমাদের মাঝে ছিল না। সেদিনও তোমাকে বোঝাতে চেয়েছি, তুমি বোঝোনি। ও অসুস্থ ছিল বলেই আমি তার সাথে হাসপাতালে ছিলাম, তাই তো আমাদের ছেড়ে তাকে বেছে নিয়েছিলেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সেদিন আমার থেকে মুক্তিটা আপনি চেয়েছিলেন। আমি শুধু আপনার কথা রেখেছিলাম। সকল দায়িত্ব থেকে আপনাকে মুক্ত দিয়েছি। আপনি আমার কখনো ছিলেনই না। আমি মরিচিকার পিছনে ছুটেছি কেবল। জিনের গলা কাঁপছে, ঠিকভাবে কথা বলে উঠতে পারছেন না।
কোনো নারী তার স্বামীকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারেন না। তার ক্ষেত্রেও একই জিনিস ঘটেছিল। ২৬ বছর পূর্বে নিজের সাজানো সংসার ভাঙার ভয়ে আরেমকে বাধা দিয়েছিলেন। আরেমের কলিগ এবং বন্ধু ছিলেন জিউন। তাদের মাঝের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে মাঝরাতেও জিউন আরেমকে ফোন দিতেন। সংসার ভাঙার ভয় মনে জেগে বসেছিল জিনের, তাই তাকে বাধা দিতে চেয়েছিলেন। কিন্তু এই বাধাই তার সংসারকে ভেঙে ফেলবে কখনো বুঝতে পারেনি। রাগের বশে ঘর ছেড়েছিলেন আরেম। জিন হয়ে গেছিল তখন একজন সন্দেহপ্রবণ কন্ট্রোলকারী মহিলা, যে তার বন্ধুত্ব সম্পর্কে সন্দেহ করে। জাঙ্কুকেও নিয়ে যেতে চেয়েছিলেন, শুধু নিজের বাবা মার জন্য পারেননি। সময়ের সাথে সাথে রাগ জেদগুলো ঠুনকো হতে লাগলো। আত্মগ্লানিতে ভুগতে লাগলেন আরেম। আমরা রাগের বশে কত ভুলই না করি, ক্ষণ সময়ের আগে প্রিয় মানুষকে কত কিনা বলি। রাগটা পড়ে গেলে আফসোস করেও কুল পাই না। মাথা নিচু করে আরেম বলেন, বারবার ফিরতে চেয়েও ফিরতে পারিনি, কিন্তু তোমাদের কখনো ভুলিনি। প্রতিটা মুহূর্ত তোমাদের খোঁজ নিয়েছি। আচ্ছা, তুমি তো জানতে আমি একটু রাগী, সেজন্যই আপনার পাঠানো ডিভোর্স পেপারে সাইন করিনি। ভেবেছি হয়তো ফিরবেন, আশা করেছি, অপেক্ষা করেছি, কিন্তু অপেক্ষার বাটটা ভেঙে গেছে। ২৬টা বছর কেটে গেছে, এখন আমি নিঃস্ব হয়ে আছি। যখন আমার আপনাকে খুব দরকার ছিল, তখনই আপনাকে খুঁজে পাইনি। আচ্ছা, কতটা বয়স ছিল আমার বলুন তো? কি ভুল ছিল আমার? এটাই যে আপনাকে হারাতে চাইনি, সর্বস্ব দিয়ে আটকে রাখতে চেয়েছিলাম, এটাই তো ভুল করেছিলাম। সেটার শাস্তিও এতটা কঠিন হবে বুঝিনি। যাকগে, এতটা সময় আপনার ব্যতীত আমি কাটিয়েছি, এখন আর নতুন করে স্বপ্ন দেখার ক্ষমতা বুড়ো চোখে নেই। জিনু, একা থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি। এটা আমার বুড়ো বয়সের ভীমরতি বলো, মৃত্যুর আগের ইচ্ছে। জীবনের শেষ পর্যায়ে আমি পরিবার নামক সুখটাকে আবার আঁকলে ধরতে চাই। আচ্ছা জিনু, তোমার কি ইচ্ছা হয় না? আরিমের কথা শুনে চুপ হয়ে যায় জিন। মানবাভিমানের এই খেলায় জীবন যে মৃত্যুর দ্বার প্রান্তে এসেছে, এটাই ভুলতে বসেছিলেন। একটা গোলকধাঁধার মাঝে পড়ে গেলেন তিনি। আচ্ছা, চাইলে কি ক্ষমা করা যায়? কিছু ভুলকে হয়তো চাইলেও ক্ষমা করা যায় না, কিংবা ক্ষমা করার সময়টাই পেরিয়ে যায়। রাত ৮টা। জিন ঘরে থাকার পারমিশন তো দিয়েছেন, তবে এক রুমে কিছুতেই থাকবেন না। তে চিন্তিত মনে বসে রয়েছে। বুড়ো বয়সে এখন ফুপাকে তো ড্রয়িং রুমে থাকতে হচ্ছে। জাঙ্কুকের কাছ থেকে সব শোনার পর তেও তার সিদ্ধান্তে একমত হলো। দোস্ত আরেমেরও ছিল, কিন্তু জিনের ছিল না এমনটা নয়। আর আরেমের শরীরটা ভালো নয়, হার্টের রোগ ধরা পড়েছে, লাংসও দুর্বল। এই অবস্থায় রাস্তায় ফেলে দেওয়াটা ছেলে হিসেবে দায়িত্ব এড়িয়ে যাওয়া। কিন্তু সমস্যা হলো জাঙ্কুকদের বাসাটা অতি ছোট, দুটো রুম, ড্রয়িং, ডাইনিং। এখন আরেমকে কোথায় রাখবে তে বুঝে উঠতে পারছিল না। তখন আরেম একটা রেডিমেড খাট কিনে নিয়ে এসেছে। ফুপিয়া ফুপার সম্পর্কটা ঠিক কিভাবে করা যায় এটাই ভাবছে। আর এক বড় বাটি আচার আর তরকারির চামচ নিয়ে খাটের উপর বসে আছে সে। চিন্তা করতে করতে আচার খাচ্ছে। আনমনে আচার খাচ্ছিল, তখন এই রুমে প্রবেশ ঘটে জাঙ্কুকের। তের হাতে এত বড় বাটি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই আচার খাচ্ছিস নাকি সাঁতার কাটছিস? কথাটা শোনা মাত্র তড়িৎ গতিতে জাঙ্কুকের দিকে তাকাইতে। জাঙ্কুক তার পাশে বসতে বসতে বলে, এটাই লিলিপুট, এহারে খেলে একটা ছোটখাটো ফুটবল হয়ে যাবে, এমনিতেও ফুটবলই লাগে তোকে, বলে গাল টিপে দেয় তের। জাঙ্কুকের কথা শুনে বেশ ক্ষেপে যাইতে আচারের বাটিটা ছেড়ে কোমরে হাত দিয়ে বলে, এই শোনো, খোটা দিবে না, একদম খোটা দিবে না। কে বলেছিল তোমাকে আমাকে এত এত দুধ ডিম খাওয়াতে? ঠুসাই ঠুসাই খাওয়াবা, আর এখন একটু আমার পছন্দের জিনিস খেলেই দোষ। দেখেছো প্রিন্সেস, তোমার মাম্মাম কতটা ঝগড়ুটে হয়ে গেছে, সারাক্ষণ ভেবে ঝগড়া করে তোমার বাবার সাথে। জাঙ্কুকের কথায় একেবারে বেকুব বনে যাইতে পায়ে পা লাগিয়ে ঝগড়া জাঙ্কুক করলো, আর মেয়ের কাছে তেকে দোষী বানাচ্ছে। এর সাথে কথা বলা মানেই অহেতুক কষ্ট। মুখ ফুলে চুপ করে বসে রইল তের মুখ ফুলানো দেখে হো হো করে হেসে উঠলো জাঙ্কুক। চুলগুলো এলোমেলো করে দিয়ে জাঙ্কুক তখন বলল, তুই তো কিউট কেন বলতো? আচ্ছা শোন, কালকে চেকআপ আছে কিন্তু সকালে উঠে পড়িস, কুম্ভকর্ণের মতো ঘুমালে হবে না। নিজে ঘুমায় আমাকে বলছে, দেখা যাবে আমারই ডাকতে হবে। হ্যাঁ ঠিক আছে মহারানী, আমারই ভুল, এই যে কান ধরলাম। জাঙ্কুকের কান ধরা দেখে মুহূর্তে খিলখিল করে হেসে উঠল তে। লোকটাকে যে তার এত ভালো লাগে বলে বোঝাতে পারবে না। জাঙ্কুক তের চঞ্চল হাসিকে মন ভরে দেখে। মেয়েটা ধীরে ধীরে মনে নিজের খুঁটি বসিয়েছে, মনের গহীনে নিজের বিস্তার করে নিয়েছে। এখন শুধু মনের কথাটা বলা বাকি। সকাল 11টা। চেকআপ করে বের হয়েছে জাঙ্কুক তে। বাচ্চা এবং মায়ের রিপোর্টগুলো খুব ভালো এসেছে, তাই জাঙ্কুকের মন বেশ ভালো। রাস্তায় আইসক্রিম দেখেই তে আইসক্রিমের জেদ শুরু করলো। একাই কড়া রোদ, উপরে প্রেগন্যান্সির সময় একটু বেশি গরম লাগে। প্রথমে না করলেও তের মুখের দিকে তাকিয়ে জীবন বাঁচিয়ে ধরতে পারবে জাঙ্কুক। আইসক্রিম তো একটা সামান্য ব্যাপার, বাধ্য হয়ে আইসক্রিম কিনে দিতে হলো। দু হাতে দুটো আইসক্রিম নিয়ে বাচ্চাদের মতো খেতে লাগলো তে, আর জাঙ্কুক এক দৃষ্টিতে তাকে দেখতে থাকে। তখন একজোড়া চোখ তেকে মনোযোগ সহকারে লক্ষ্য করতে থাকে। একরাশ বেদনা তার চোখে ফুটে ওঠে। তেকে বাসায় রেখে ডিউটিতে আসে জাঙ্কুক।
মনটা আজ খুব ভালো জাঙ্কুকের। বাবাকে ফিরে পেয়েছে, তার শরীরটাও ভালো। এখন শুধু ডেলিভারিতে ঝামেলা না হলেই হয়। হঠাৎ একজন অচেনা পুরুষ তার সামনে দাঁড়ায়। পুরুষ বললে ভুল হবে, 27-28 বছরের যুবক। কৌতূহল দৃষ্টিতে তাকে খুঁটিয়ে দেখে নিল জাঙ্কুক। শ্যামবর্ণের একটি যুবক, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চোখগুলো লাল বর্ণ হয়ে ফুলে আছে, চোখের নিচে কালি স্পষ্ট। চোখে মুখে মারাত্মক বিষণ্ণতা ভর করে আছে যুবকটি। জাঙ্কুক ভাবলো কোনো রোগীর অ্যাটেন্ডেন্ট হয়তো। যুবকটি জাঙ্কুকের কৌতূহলী দৃষ্টি দেখে শান্ত স্বরে বলল, জিয়ন জাঙ্কুক, যে কিছু বলবেন? যুবকটি মলিন হাসি হেসে বলে, বলার তো অনেক কিছুই আছে, কিন্তু এই জায়গাটা কথাগুলো বলার জন্য সঠিক নয়। আপনার কি একটু সময় হবে? তাহলে কোথাও বসে কথা বলা যেত। আমি আপনাকে চিনতে পারছি না। আপনি কি কোনো পেশেন্টের রিলেটিভ? জি না, আমার আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা ছিল। একটু কি বাইরে যাওয়া যায়? সরি, আমি ভেবেছিলাম রোগীর কেউ। আমি একটু ব্যস্ত আছি। আমার মনে হয় না আপনার সাথে আমার কোনো জরুরি কথা থাকতে পারে। বলেই পাশ কাটিয়ে চলে যেতে নিলেই যুবকটি একটা কথা বলে যা জাঙ্কুকের পা আটকে দেয়। আমি ইউনো, তের গর্ভে আমারই সন্তান বেড়ে উঠছে। দুপুর 12টা, কফি শপে মুখোমুখি বসে রয়েছে ইউনো এবং জাঙ্কুক। জাঙ্কুকের চোয়াল শক্ত, মুখে তার কোনো কথাই নেই, কি বলবে বুঝছে না। ইউনো কফির কাপে চুমুক দিচ্ছে। তাতে তার চেপে নীরবতা ভেঙে জাঙ্কুক বলল, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই। দেখে আপনি ডিভোর্স দিন। ইউনোর ভাবনাহীনভাবে বলা কথা শুনে মুহূর্তে অবাক হয়ে যায় জাঙ্কুক। তাকে গাড়ি করছে, ইচ্ছে করছে ইউনোকে ধরে কিছুক্ষণ কেলাতে। নিজেকে খুব কষ্ট করে সামলে জিজ্ঞেস করে, মাথা ঠিক আছে? নেশা টেশা করেছেন নাকি মশাই? সকাল সকাল মস্করা করছেন কেন? আমি মস্করা করছি না, আমি তাকে ফিরে পেতে চাই, আমার বাচ্চাকে ফিরে পেতে চাই। জানি খুব বড় ভুল করে ফেলেছি, কিন্তু সময় তো এখনো চলে যায়নি। তাই আপনার কাছে অনুরোধ করতে এসেছি, প্লিজ আমার তেয়ার আমার বাচ্চাকে ফিরিয়ে দিন। আপনি যাকে নিয়ে কথা বলছেন সে আমার ওয়াইফ। আর কোন বাচ্চার কথা বলছেন বলুন তো? তের গর্ভের বাচ্চাটিও আমার, সুতরাং হয়তো নিজের সময় নষ্ট করবেন না। বলে উঠে যেতে নিলেই ইউনো বলতে লাগে, তের গর্ভের বাচ্চার 6 মাস 2 সপ্তাহ চলছে, আর আপনাদের বিয়ের তো 6 মাস হয়েছে। তাহলে সেটা আপনার বাচ্চা কি করে হয়? অন্যের পাপের ফসলকে নিজের নাম দিতে একবারও খারাপ লাগছে না আপনার? যাকগে, হয়তো তের প্রতি দুর্বল হয়ে এই কাজ করছেন। ভেবেছেন এতে করে তে হয়তো পটে যাবে। আসলে আমিও তো পুরুষ, আমি জানি। আর এত কিসের স্বামী স্ত্রী হওয়ার বড়াই করছেন? সম্পর্কটা তো কাগজের একটা ঠুনকো সম্পর্ক। না তে আপনাকে ভালোবাসে, না আপনি। তের মতো মেয়েকে কোনো ভদ্র ছেলে ভালোবাসতে পারে না, এটা আমি। কথাটা শেষ করার আগেই জাঙ্কুক বাঘের মতো হিংস্র হয়ে একটা ঘুষি দিয়ে বসে ইউনোকে। ইউনো ঠোঁট ফেটে যায়। জাঙ্কুকের রুদ্র রূপ দেখে একটু ভরকে যায় ইউনো। কফি শপের সবাই তাদেরকে দেখছে। তারা আগ্রহের সাথে এমনভাবে দেখছে যেন কোনো নাটকের শুটিং চলছে। কলাটা টেনে ইউনোকে দাঁড় করায় জাঙ্কুক। বজ্রকণ্ঠে বলে, একটা বাজে কথা নয় আর ইউনো, নয়তো এখানে পুঁতে ফেলবো। আজকে তোদের মতো ছেলেদের জন্য না জানি কত মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। কিছু মেয়ে ব্যতীত সব মেয়েরা আবেগের বশে বিশ্বাস করে নিজের সবচেয়ে দামি জিনিসটা বিসর্জন দেয়। কিন্তু যখন তোদের অকামের ফল তাদের গর্ভে বের ওঠে, তখন দায়িত্ব নিতে তোরা ভুলে যাস। ফলটা ওই মেয়েটার তার পরিবারকে ভুগতে হয়। হয় তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হয়, নয়তো ডাস্টবিনে কিছু অপরিণত শিশুর ফিটাস দেখি। আজ আমাকে যে কথাগুলো বলেছিলি সেটা 6 মাস আগে কেন মনে ছিল না? যখন তে তোকে বলেছিল তার গর্ভে তোর সন্তান আছে, তোদের কিছু সময়ের ফুর্তি একটা মেয়েকে কলঙ্কিত করে দেয়। সারা সমাজের ধিক্কার শুনতে হয়। সেদিন আমি তের হাত না ধরলে এখন ওর জীবনটা এমন হতো। এখন কোন মুখে আমার সামনে এই কথা বলছিস? আর একটা কথা আবার বলছি, আমি তোর মতো শরীরের কাজে ভালোবাসা খুঁজি না। আমি তাকে ভালোবাসি, শুধু তাই নয়, যে আসছে তাকে আমি মাথায় করে রাখবো ইনশাল্লাহ। আমি ওদের আমার কাছ থেকে দূরে হতে দেব না, তাই হয়তো সময় নষ্ট করবেন না। বলে ইউনোর কলাটা ছেড়ে দেয় জাঙ্কুক। রাগে গা রিরি করছে। ইউনোর ঠোঁট থেকে রক্ত পড়ছে, ঠোঁটে রক্ত মুছছে। ইউনো বাঁকা হাসি এসে বলে, তের সব ডিসিশন দেখছে আপনিই নিচ্ছেন। আমি তো আমার ভুল স্বীকার করছি, আর আমি তেকে অসম্ভব ভালোবাসি, নয়তো ফিরে আসতাম না। এই যে 6 মাস আপনার ওয়াইফ ছিল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আমিও জানি তে আমাকে ভালোবাসে। তা আপনার মনে হচ্ছে না নিজের মহত্ব দেখে আমাদের দুজনের মাঝে দেয়াল তৈরি করছেন আপনি? আর বাচ্চাটা আমার, আমার রক্ত। একজন বাবাকে তার বাচ্চা থেকে আলাদা রাখার অধিকার কি আপনার আছে? রক্তের একটা টান আছে, পালক বাবা পালকই হয়। ইউনোর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় জাঙ্কুক। কোনো কথা না বলে কফি শপ থেকে বেরিয়ে যায়। সে কি কোনো ভুল করছে? তেকে ইউনোর কাছে ফিরিয়ে দেওয়াটা কি উচিত হবে? উফ, মাথাটা এলোমেলো হয়ে আছে তার। তেকে নিজের থেকে আলাদা করার চিন্তায় মাথা আরো এলোমেলো হয়ে যাচ্ছে। বুকে একটা অজানা চিনচিনে ব্যথা হচ্ছে, হাহাকার করছে বুকটা। খুব কষ্ট হচ্ছে, কি করবে কিছুই বুঝে উঠছে না। মানুষ নিজের মনে দ্বিধাদ্বন্দ্বে নিজে আঁকড়ে যায়। এর থেকে নিস্তার পাওয়াটা খুব কষ্টকর।